আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ মিস্ট্রেস কবিতার এর আগের দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্ট্যান্জা নিয়ে আলোচনা করেছি। আজকে বাকি অংশটা নিয়ে আলোচনা করব, মানে থার্ড স্ট্যান্জা এবং ফোর্থ স্ট্যান্জা। ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং কবিতা এবং বোঝার চেষ্টা করো। এর আগে আমি বলেছিলাম যে এই যে টু হিজ মিস্ট্রেস, এই কবিতাটা হচ্ছে কার্পেডিয়াম পোয়েম বা সিডাকশন পোয়েম। কার্পেডিয়াম পোয়েম সম্পর্কে তো বলেছি যে কার্পেডিয়াম যে ফিলোসফিক্যাল আউটলুক বা কার্পেডিয়াম ফিলোসফিক্যাল যে অ্যাটিটিউড বা ভিউজ, সেই কার্পেডিয়াম ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গির মতে বলছে সেক্স ইজ লাইক এ ড্রিঙ্কিং ওয়াটার। হোয়েন ইউ ফিল থার্স্ট ড্রিঙ্ক ইট, নো প্রবলেম। এটা হচ্ছে মানে কার্পেডিয়াম ফিলোসফির মূল কথা। তোমার এরা মানে সেক্সুয়াল অ্যাপেটাইট যেটা, সেটাকে ড্রিঙ্কিং ওয়াটারের সঙ্গে তুলনা করছে। যখনই তৃষ্ণার্ত হও তুমি, তখনই এটা পান করো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কার্পেডিয়াম ফিলোসফি। তো এটা আমরা থার্ড স্ট্যান্জা আজকে আলোচনা করব। থার্ড স্ট্যান্জাতে দেখো, থার্ড স্ট্যান্জাতে ওপেনিং লাইন, but at my back I always hear time's winged chariot hurrying near, and you wonder all before us lie deserts of vast eternity. এখানে দুটো মেটাফোর ব্যবহার করা হয়েছে তোমার। এখানে স্পিকার বলছে যে বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইংড চ্যারিয়ট হারিং নিয়ার। তার মানে এখানে দ্য স্পিকার ইজ ফুলি অ্যাওয়ার, বক্তা পুরোপুরি অবগত আছেন সময়ের ব্যাপারে। দ্য স্পিকার ইজ ফুলি অ্যাওয়ার অফ টাইম। ইন পোয়েট্রি, স্পেশালি ইন লাভ পোয়েট্রি, time is personified as being the enemy of lovers। মানে যেগুলা লাভ পোয়েমসে তোমার টাইমকে মানে লাভার্সদের এনিমি হিসাবে পার্সনিফাই করা হয়, ব্যক্তি হিসাবে ধরে নেওয়া হয় যে টাইম উইল ব্রিং ডেথ, বা তাদের মানে প্রেম নিবেদনের যে সময়কালটাকে হয়তো সময় কাটসাট করে দেবে, সংকুচিত করে দেবে। সেই জন্য তাদের ক্ষেত্রে সময় যেন একটা এনিমি, শত্রুর মতো আচরণ করে। তো এখানে সেই সময়কে কিসের সঙ্গে তুলনা করছে? দ্য স্পিকার হ্যাজ কম্পেয়ার্ড টাইম টু এ উইংড চ্যারিয়ট। একটা ডানাযুক্ত চ্যারিয়ট। চ্যারিয়ট মানে আমরা জানি চ্যারিয়ট মিনস এ কাইন্ড অফ ওল্ড ফ্যাশন ক্যারিজ pulled by horses in time of wars। বলছে ইন অ্যানসিয়েন্ট পিরিয়ডস, প্রাচীনকালে তোমার যুদ্ধ বিগ্রহের সময় এক ধরনের মানে চার চক্রী যান বা চার চাকার গাড়ি, যেটা ঘোড়ায় টানা একটা গাড়ি, সেটা আমরা চ্যারিয়ট বলছি। সেই ঘোড়ায় টানা চার চাকার গাড়ি যেটা প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো, সেই মানে একটা চ্যারিয়ট। এবং সেটা বলছে যে উইংড, ডানাযুক্ত। ঠিক আছে, এর সঙ্গে সময়কে সে তুলনা করছে। তো এখানে হি কম্পেয়ার্স টাইম টু এ উইং চ্যারিয়ট হুইচ লাইক এ বার্ড ক্যান ফ্লাই ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদিন এ ভেরি শর্ট মোমেন্ট। মানে একটা মানে পাখির মতো যেন সেই মানে চ্যারিয়টের মতো সময় যেন পাখির মতো খুব দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে মানে উড়ে চলে যেতে পারে, এরকম বলতে চেয়েছে। মানে সময়টা খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাবে। তাই যে টাইম অফ ইয়ুথ, যে যৌবনকাল, সেই সময়টাকে সে পুরোপুরি এনজয় করতে চাইছে তার বিলাভেডের সঙ্গে। কারণ এই সময়টা তো স্থির থাকবে না। এমনই বলা হয় যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এখানে এটাই বলতে চাইছে যে সময় যেহেতু মানে আমাদের কন্ট্রোলে নাই,
টাইম আমাদের কথা মতো মানে থেমে থাকবে না। তাই এই যৌবন কালটাকে আমাদের এনজয় করতে হবে। কিসের মাধ্যমে? থ্রু সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। তার জন্য সে মানে পারসুয়েট করছে তার বিলাভেডকে যে সময় হচ্ছে এরকমের একটা মানে ডানাযুক্ত চ্যারিয়টের মতো, সে খুব দ্রুত মানে অতিবাহিত হয়ে যাচ্ছে, তাই আমাদের মানে লাইফটাকে এনজয় করা উচিত। এটা এক ধরনের লজিক। তারপরে বলছে and yonder all before us lie deserts of vast eternity। এখানে কি বলতে চাইছে দেখো, তার মানে এখানে তাদের যে ভবিষ্যৎকাল, মানুষের ভবিষ্যৎ তো অনিশ্চিত, তাই না? ফিউচার অফ হিউম্যান বিং ইজ আনসার্টেন। কখন মানে মানে কার মৃত্যু ঘটবে কেউ কেউ জানে না। নোবডি নোজ হোয়েন হিজ অর হার ডেথ উইল কাম। তো এখানে দ্য ফিউচার অফ দেম উইল বি ভাস্ট লাইক অ্যান আনএন্ডিং ডিজার্ট। তাদের যে মানে ফিউচার, ভবিষ্যৎ, সেটাকে একটা অনন্ত সীমাহীন একটা মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বলছে দ্য ফিউচার ফর দেম উইল বি ভাস্ট লাইক অ্যান আনএন্ডিং ডিজার্ট। ঠিক আছে, একটা ডিজার্টের সঙ্গে তুলনা করছে, এটা এক ধরনের মেটাফোর তোমার। তারপরে দেখো thy beauty shall no more be found। thy beauty মানে তোমার সৌন্দর্য, shall no more be found, nor in thy marble vault shall sound my echoing song, then worms shall try that long preserved virginity, and your quaint honor turn to dust। তার মানে এখানে বলতে চাইছে যে ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, কার কখন মৃত্যু ঘটবে কেউ জানে না, এবং তোমার যে সৌন্দর্য, দায় বিউটি, সেটাও তার মানে সৌন্দর্য ধরে রাখতে পারবে না সারা জীবন, সেটাও একসময় নষ্ট হয়ে যাবে। দ্য বিউটি শ্যাল নো মোর বি ফাউন্ড, তার মানে ইউর বিউটি উইল বি লস্ট উইথ দি প্যাসেজ অফ টাইম। বলছে একদিন সময়ের মানে ধারাবাহিকতায় সময় অতিবাহিত হওয়ার কারণে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নর ইন দাই মার্বেল ভল্ট শ্যাল সাউন্ড মাই ইকুইং সং। এখানে মার্বেল ভল্ট বলতে কি বলা হয়েছে? বলছে দ্য স্পিকার মিনস টু সে দ্যাট when his beloved will die, her dead body will be put in the grave, in the ground। এখানে বক্তা বলতে চাইছে যে তার বেলাভেডের যখন মৃত্যু ঘটবে, তার মানে যে ডেড বডি, শরীর, সেটাকে তখন কবরে রাখা হবে, মাটিতে রাখা হবে, এবং and sir marble vault and the grave will be well protected with stone and brick। বলছে তার সেই কবরটাকে সুরক্ষিত করা হবে মানে পাথর দিয়ে, স্টোন দিয়ে। ঠিক আছে, এটাই বলতে চাইছে যে stones and marbles, her grave will be protected by stones and marble। তাই এখানে বলতে চাইছে তোমার মার্বেল ভল্ট। মার্বেল ভল্ট বলতে মানে ওই মার্বেল এবং স্টোন দ্বারা সুরক্ষিত সেই কবরটাকে বোঝানো হয়েছে, মানে গ্রেভটাকে বোঝানো হয়েছে, যেখানে মৃত্যুর পরে তার প্রেমিকার ডেড বডিকে শায়িত রাখা হবে, সমাধিস্থ করা হবে, এবং সেখানে বলেছে যে শ্যাল সাউন্ড মাই ইকুইং সং, এবং সেখানে তুমি আমার কোনো গান শুনতে পাবে না। মানে গান বলতে এখানে কবিতা। এখানে স্পিকার তার বিলাভেডের সম্মানার্থে সে কবিতা রচনা করবে, সেই কবিতা তার কানে প্রতিধ্বনি হবে, মানে অনুরণিত হবে না, সেই মানে কবিতা শুনতে পাবে না। হ্যাঁ, এরকম বলতে চাইছে। দেন worms shall try that long preserved virginity, এবং তোমার এতদিনের মানে সুরক্ষিত করে রাখা যে কুমারিত্ব, সেটাও বলছে পোকাতে তখন নষ্ট করে দেবে। দেন ওয়ার্মস মানে কীট পতঙ্গ, পোকা, শ্যাল ট্রাই, ট্রাই মানে নিয়ে নেবে, এখানে তোমার মানে গ্রহণ করে নেবে, পোকারা নিয়ে নেবে, নষ্ট করে দেবে। দ্যাট লং প্রিজার্ভড মানে ওই মানে দীর্ঘ সুরক্ষিত ভার্জিনিটি, চ্যাস্টিটি, পিওরিটি, হ্যাঁ, পবিত্রতা, কুমারিত্ব, এটাকে বলা হয়েছে। অ্যান্ড ইউর পয়েন্ট ওয়ানার টার্ন টু ডাস্ট, এবং তোমার যে জেদি
অহংকার সেটাও বলছে যে ধুলে পরিণত হবে। পয়েন্ট মিন্স ফ্রিকি, জেদি। অনার, সম্মান, সেটা বলছে টার্ন টু ডাস্ট, ধুলোয় পরিণত হয়ে যাবে। তারপরের লাইন দেখো, অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট, এবং আমার সমস্ত রকমের যে মানে ইচ্ছা, যে লাস্ট মানে কাম, কাম শক্তি, যেটা কামনা, কার্নাল ডিজায়ার, সেটাও বলছে ছায়ে পরিণত হয়ে যাবে। তার মানে সে অ্যাট দ্য ওল্ড এজ দ্য স্পিকার মিনস টু সে দ্যাট হিজ কার্নাল ডিজায়ার, লাস্টফুল ডিজায়ার উইল বি অ্যাজ উইক অ্যাজ অ্যান এক্সটিংগুইশড ফায়ার অর অ্যাশেস। বলছে যে বার্ধক্যে যখন তারা পৌঁছে যাবে, বৃদ্ধ বয়সে তাদের যে কাম শক্তি সেটা একটা নির্বাপিত আগুন বা ছায়ে পরিণত হয়ে যাবে। তার সেই স্ট্রেংথ বা শক্তি সেটা আর থাকবে না, সেই আগের মতো স্ট্রেংথ আর থাকবে না। সেটা বলতে চাইছে দ্য গ্রেভস ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। বলছে কবর, গোর, যেটা কবর সেটা হচ্ছে একটা খুবই নিরাপদ জায়গা, সেটা খুবই একটা সুন্দর জায়গা, মানে এটা বলতে চাইছে যে দ্য গ্রেভ ইজ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, দ্য গ্রেভ ইজ এ কমপ্লিটলি ফাইন অ্যান্ড প্রাইভেট অ্যান্ড সিকিউর প্লেস, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। কিন্তু আমি মনে করি, দ্য স্পিকার বলতে চাইছে, দেয়ার উইল বি নান ইন দ্য গ্রেভ, কবরে কেউ থাকবে না তোমাকে আলিঙ্গন করা, তোমাকে মানে আদর করা, সোহাগ করা, বা তোমার সঙ্গে এই সমস্ত মানে সেক্সুয়াল অপারেশন করার জন্য কেউ সেখানে থাকবে না। বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। এটা হচ্ছে তোমার পরের, তারপরে লাস্ট স্ট্যান্জা এবার আমরা দেখব। লাস্ট স্ট্যান্জা এখানে দেখো যে নাও দেয়ারফর হোয়াইল দ্য ইয়ুথফুল হিউ সিটস অন দাই স্কিন লাইক মর্নিং ডিউ। বলছে যে নাও, এখন, সুতরাং, যেহেতু, দেয়ারফর, হোয়াইল দ্য ইয়ুথফুল হিউ, ইয়ুথফুল মানে 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 যৌবনকালীন, যে হিউ মানে এখানে তোমার হিউ কথাটার অর্থ মানে কালার, রং বোঝাতে আমরা ব্যবহার করি, কিন্তু এখানে ইয়ুথফুল হিউ মানে যৌবনের সৌন্দর্য, যৌবনের তারুণ্য, এটাকে বোঝানো হয়েছে ইয়ুথফুল হিউ। সিটস অন দ্য স্কিন লাইক মর্নিং ডিউ, বলে যৌবনের যে মানে সৌন্দর্য, তারুণ্য, লাবণ্য, সেটা এখন তোমার স্কিনে দেখা যাচ্ছে, তোমার মানে ত্বকে দেখা যাচ্ছে, মানে ঠিক সকালবেলায় ঘাসের উপরে, গাছপালার উপরে যেমন শিশির জমে থাকে, সেই শিশিরের মতো। তাহলে এখানে তার ইয়ুথফুল ডিউ বা তার ইয়ুথফুল বিউটি, সেটাকে একটা মর্নিং ডিউয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানেও এক ধরনের আমরা মেটাফর পাচ্ছি। তাহলে নাও দেয়ারফর হোয়াইল দ্য ইয়ুথফুল হিউ সিটস অন দ্য স্কিন লাইক মর্নিং ডিউ, তার ইয়ুথফুল বিউটি, তার সৌন্দর্য, সেটাকে সকালবেলাকার ঘাসের উপরে যে মানে জমে থাকা শিশিরের সঙ্গে তুলনা করা হচ্ছে, কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে। অ্যান্ড হোয়াইল দ্য উইলিং সোল ট্রান্সপায়ার্স at every pore with instant fires, and while thy willing souls, এবং যখন তোমার মানে উইলিং সোলস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? উইলিং সোলস বলতে তার ইরোটিক প্যাশনকে বোঝানো হচ্ছে, তার মানে কাম ইচ্ছা, যেটা মানে যৌন ইচ্ছা, সেটাকে হচ্ছে ইরোটিক প্যাশন, সেটা হচ্ছে উইলিং সোল। ট্রান্সপায়ার্স মানে প্রকাশিত হচ্ছে, ব্রেথস আউট, ট্রান্সপায়ার মিন্স ব্রেথস আউট মানে বেরিয়ে আসছে, প্রকাশিত হচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাট এভরি পোর উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স, এভরি পোর মানে প্রতিটা মানে ত্বকের লোমকূপের গোড়ায়, শরীরের ত্বকের প্রতিটা লোমকূপের গোড়ায় দেখা যাচ্ছে তোমার ইরোটিক প্যাশন মানে প্রজ্বলিত হচ্ছে, ইরোটিক প্যাশনকে দেখা যাচ্ছে। উইথ ইনস্ট্যান্ট ফায়ার্স বলতে এখানে মানে কার্নাল ডিজায়ার, লাস্টকে বোঝাচ্ছে, এলইউএসটি, লাস্ট, কাম শক্তিকে বোঝাচ্ছে। নাও লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে, তাই বলছে যে নাও লেট আস হ্যাভ ডু সেক্সুয়াল অপারেশনস হোয়াইল উই ক্যান। নাও লেট আস স্পোর্ট কথার অর্থ আমরা তো প্লে টু প্লে, স্পোর্ট মিন্স টু প্লে, খেলা করা, এরকম অর্থে ব্যবহার করি। নাও লেট আস স্পোর্ট আস হোয়াইল উই মে, তাহলে এসো আমরা এখন খেলা শুরু করি, যখন আমরা পারি, যখন ইচ্ছা তখন খেলা শুরু করি, এরকম ভাবে তাকে পারসুয়েট করছি, তাকে মানে
এনকারেজ করছে, তার অনুগ্রহ লাভ করার চেষ্টা করছে। বলছে and now like amorous birds of prey rather at once our time devour than languish in his slow sapped power। তারপরে এখানে অ্যামোরাস বার্ডস মানে প্রণয়ী পাখি, যেটা প্রণয় মানে প্রাণীদের মধ্যে পাখি মানে যে সমস্ত পাখিরা নিজেদের মধ্যে প্রেম নিবেদন করে বা ভালোবাসা নিবেদন করে তাদেরকে অ্যামোরাস বার্ডস বলা হচ্ছে এখানে। তার মানে এখানে কি বলতে চাইছে তোমার, এখানে অ্যামোরাস বার্ডস এর সঙ্গে তুলনা করছে তোমার। অ্যামোরাস বার্ডসটা এখানে দেখো, ভালো বোঝার চেষ্টা করো। and like amorous birds lovers are like amorous birds according to the speaker the lovers are like amorous birds মানে প্রেম নিবেদন করে পাখির মতো তারা। rather at once our time devour 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 means হচ্ছে গ্রাস করা, মানে গিলে খাওয়া, যেটা গ্রাস। তো এখানে কি বোঝাতে চাইছে, দেন ল্যাঙ্গুইশ, ল্যাঙ্গুইশ মানে দুর্বল হওয়া বা শক্তিহীন হয়ে পড়া, ল্যাঙ্গুইশ ইন হিজ স্লো স্যাপ্ট পাওয়ার স্লোলি কনজিউমিং পাওয়ার। স্লো স্যাপ্ট পাওয়ার মানে স্লোলি কনজিউমিং পাওয়ার। কার স্লোলি কনজিউমিং পাওয়ার মানে সময়ের, সময় যে মানে সময়ের আক্রমণে, সময়ের মানে অ্যাটাকের কারণে মানুষ আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মানে শক্তিহীন হয়ে পড়ে। তো মানে সময়ের আক্রমণে তারা যেন শক্তিহীন বা দুর্বল হয়ে পড়ার পূর্বে তারা একে অপরের সঙ্গে মানে তাদের মানে প্লেজার অফ লাভকে তারা যেন এনজয় করতে পারে, উপভোগ করতে পারে, সেটাই সে বলতে চাইছে। দেন ল্যাঙ্গুইশ মানে শক্তিহীন হয়ে যাওয়ার চেয়ে ইন হিজ স্লো স্যাপ্ট পাওয়ার, তার ধীরে ধীরে মানে ক্ষয় করে দেওয়ার যে সামর্থ্য, যে ক্ষমতা, সেই ক্ষমতার মাধ্যমে আমাদের ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, শক্তিহীন হয়ে যাওয়ার পূর্বে বলছে যে আমরা খেলা শুরু করি, এটাই সে বলতে চাইছে। লেট আস রোল all our strength and all, let us roll all our strength and all our sweetness off into one ball। এখানে কি বলতে চাইছে দেখো, রোল মানে কি, রোল মানে তো কোনো কিছু রোল করা মানে গড়ানো, গড়াগড়ি দেওয়া। বলছে লেট আস রোল অল আওয়ার স্ট্রেংথ অ্যান্ড অল, বলছে আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে এসো আমাদের মানে খেলার মানে গড়াগড়ির মাধ্যমে খেলা শুরু করি, এটাই বলতে চাইছি। আওয়ার সুইটনেস আপ ইনটু ওয়ান বল অ্যান্ড টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্ট্রাইপ অ্যান্ড টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্ট্রাইপ। টিয়ার কথাটার অর্থ হচ্ছে এখানে তার মানে যে পবিত্রতা, ভার্জিনিটি, চ্যাস্টিটি, এটা যেন মানে ছিঁড়ে ফেলা, হ্যাঁ, এটা বোঝাতে চাইছে। টিয়ার আওয়ার প্লেজার্স উইথ রাফ স্ট্রাইপ। রাফ স্ট্রাইপ বলতে এখানে তোমার স্ট্রাইপ মানে দ্বন্দ্ব, লড়াই, আর রাফ মানে এখানে কঠোর, দুরন্ত, মানে when they will engaged in sexual operations as if and they will be engaged in struggles, এটাই মানে স্পিকার বলতে চাইছে। তারপরে এখানে কি বলতে চাইছে, থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ। আয়রন গেটস অফ লাইফ এখানে কি বোঝানো হয়েছে দেখো, থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ। এখানে in the expression iron gates of life, the gates of life alludes to the vagina as the organ of childbirth, and as the use of the verb tear implies the loss of the mistress, virginity or chastity or purity। তাহলে এখানে thus though we cannot make our sun stand still, বলছে যে তার যে পিওরিটি, তার যে পবিত্রতা, চ্যাস্টিটি, সেটা মানে এখন আর থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। এবং আয়রন গেটস অফ লাইফ, মানে আয়রন গেটস অফ লাইফ বলতে জীবনের যে আয়রন গেটস মানে একজন মাতৃজঠরে যেখানে সন্তান থাকে, সেই সন্তান জন্মলাভ করে সেই মাতৃজঠরকে বোঝানো হয়েছে আয়রন গেটস অফ লাইফ। সেটার মাধ্যমে তারা তাদের কুমারিত্বকে মানে নষ্ট করতে চাইছে। Thus though we cannot make our sun stand still, বলছে এইভাবে যদিও আমরা আমাদের সূর্যকে স্থির রাখতে পারবো না। Thus though we cannot make our sun stand still, এখানে sun বলতে এখানে টাইমকে বোঝানো হয়েছে।
বলছে যে সূর্যকে আমরা এক জায়গাতে স্থির রাখতে পারবো না, তার মানে এখানে মানে কি বলতে চাইছে দেখো, এটা যদি একটু ব্যাখ্যা করা যায়, এটার অর্থটা এরকম হবে যে in the last two lines of the poem the speaker admits that they cannot stop the sun from rising and setting। বলছে লাস্ট টু লাইনসে মানে বক্তা বলতে চাইছে যে তারা সূর্যের যে মানে ওঠা এবং অস্ত যাওয়া এটাকে তারা কোনোভাবেই যদি মানে বন্ধ করতে পারবে না, হ্যাঁ, বা তারা মৃত্যু মানুষের ঘটবে, মৃত্যুকেও তারা উপেক্ষা করতে পারবে না, মৃত্যুর ঘাটাকে বন্ধ করতে পারবে না, কিন্তু বলছে যে দে মে নট বি এবল টু ডিফিট দ্য টাইম, তারা টাইমকে পরাজিত করতে পারবে না, হ্যাঁ, বাট অ্যাট লিস্ট কিন্তু অন্তত পক্ষে দে ক্যান মেক দ্য টাইম ওয়ার্ক হার্ড টু টেক দেম অ্যাওয়ে, যে সময় যে এক সময় তাদেরকে চিনিয়ে নেবে, দুর্বল করে দেবে, তো তার জন্য তারা সূর্যকে অনেক বেশি দৌড় করিয়ে নিতে পারবে, এটাই বলতে চাইছে। ইয়েট উই উইল মেক হিম রান, বলছে আমরা তাকে দৌড়িয়ে নিতে পারবো, আমরা তাকে মানে প্রচন্ড গতিতে দৌড় করিয়ে নিতে পারবো, এটাই বলতে চাইছে। সেখানে টাইম অতিবাহিত হবে, সময়ের সঙ্গে আমরাও আমাদের মানে জীবনকে এনজয় করবো, উপভোগ করব, কাজে সময় আমাদের কাছে কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, বা সময় আমাদেরকে দুর্বল করে দেওয়ার আগে আমরা আমাদের সমস্ত কাজ সম্পন্ন করে নেব, এটাই বলতে চাইছে। দাস দো উই ক্যান নট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল, এইভাবে যদিও আমরা আমাদের সূর্যকে মানে স্থির রাখতে পারবো না, ইস ইয়েট উই উইল মেক হিম রান, বলছে আমরা তাকে দৌড় করিয়ে নিতে পারবো। তার মানে এখানে এই কবিতার কিছু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে দেখো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা একটু সংক্ষেপে বলি, যে দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ফোকাস অন দ্য লাস্টফুল ডিজায়ার, ব্রিফলি যদি আমরা অ্যানালাইসিস করি, the poem to his coy mistress focused on the lustful desires of a man attempting to entice a female virgin into sexual intimacy. The poem is known as a seduction poem or a carpe diem poem. The poem is a dramatic monologue in effect. এই কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগের মানে যে স্টাইল বা প্যাটার্ন সেই স্টাইলে লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে বলছে দ্য স্পিকার প্রগ্রেসেস লজিক্যালি থ্রু দ্য স্টেজেস অফ পারসুয়েশন ইন অ্যান এফোর্ট টু টার্ন দ্য গার্লস হেড অ্যান্ড হার্ট। তার মানে বলতে চাইছে দ্য স্পিকার প্রেজেন্টস এ স্টেপ বাই স্টেপ step by step logic in order to win the favor of his beloved. He wants to deflower her without making any delay. মানে he wants to deflower her, deflower মানে কুমারিত্ব নষ্ট করা, without making any delay কোনো রকম বিলম্ব না করে, and for doing so এবং সেটা করার জন্য he tries to win her favor logically from beginning to end। প্রথম থেকে শেষ পর্যন্ত সে লজিক্যালি যুক্তি মানে দেখিয়ে তার অনুগ্রহ লাভ করার চেষ্টা করছে। এর আগে বলা হয়েছে যে কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল 1681 সালে, 3 years after the death of the poet, কবির মৃত্যুর 3 বছর পরে। হ্যাঁ, the poem consists of 4 stanza, কবিতায় তোমার 4টি স্ট্যাঞ্জা আছে। তাহলে আরেকটু সংক্ষেপে যদি বলি আমরা, the first stanza talks about thousands of years, all of history past and all of history to come. The second stanza opens with a reference to the deserts of eternity, but it focuses on time, period longer than a human lifespan, the time after which human body decays. The poet turns to the vision of the old age and death. The marble body of his beloved would decay, and perhaps they could unite only in the moment of death. The force of argument is strongest here, as the beloved can be easily convinced of the futility of union in this moment. In the last stanza, the sun represents the time as a whole. সময় মানে সূর্য এখানে সময়কে বোঝাচ্ছে তোমার, the sun represents the time as a whole.
দ্য স্পিকার রিফার্স টু দ্য গ্লোয়িং স্কিন অফ দ্য beloved, তার বিলাভেডের গ্লোয়িং স্কিনের কথা সে উল্লেখ করেছে। হি অলসো রিফার্স টু দ্য ফায়ার্স বার্নিং ইন দ্য সেলস অফ the body and suggest that the valuable time should be enjoyed in lustful desires. Lustful, Lustful. This is the only weapon to defeat the time before it takes them away. এইভাবেই সূর্যকে একমাত্র পরাজিত করা যায়। সূর্যকে মানে পরাজিত করা বা সময়কে পরাজিত করার একমাত্র মানে হাতিয়ার, একমাত্র উপায় হচ্ছে তাদের যৌবনকালে মানে লাইফকে এনজয় করতে হবে। আর যদি বার্ধক্যে জন্য তারা অপেক্ষা করে তাহলে তাদের সেই মানে লাইফটা ব্যর্থতায় পর্যবসিত হবে, এটাই বলতে চাইছে। এখানে তো মানে ইউজ অফ পোয়েটিক্যাল ডিভাইস, মানে ইউজ অফ পোয়েটিক্যাল ডিভাইস মানে কি ধরনের তোমার কিছু ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বা রিটোরিক্যাল ডিভাইসের বিভিন্ন টাইপের আছে এখানে। আরেকটা কথা এখানে বলতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েটস আর বেস্ট নোন ফর দ্যার এক্সটেন্সিভ ইউজ অফ মেটাফোর্স। যারা মেটাফিজিক্যাল কবি তারা তাদের মেটাফোর ব্যবহারের জন্য কোনো কবি মানে পরিচিত। এখানে মেটাফোর বিভিন্ন রকম মেটাফোর ব্যবহার করা হয়েছে, এটা লাইন বাই লাইন আলোচনার সময় আমরা আলোচনা করেছি। তাহলে এখানে দেখো দ্য পোয়েম মানে দ্য ডিফারেন্ট টাইপস অফ রিটোরিক্যাল ডিভাইসেস such as allusion, hyperbole, similes, metaphor, imagery, symbolism, personification, etc. are effectively employed in the poem to make it a literary masterpiece. এটাকে একটা লিটারেরি মাস্টারপিস করার জন্য কবি বিভিন্ন টাইপের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন। তার মধ্যে এগুলো আছে তোমার এই যে অ্যালিউশন আছে, তারপরে হাইপারবোলি আছে, সিমিলি আছে, মেটাফোর, ইমেজারি, সিম্বলিজম, পার্সনিফিকেশন। The poet says in the first stanza, প্রথম স্ট্যাঞ্জাতে কবি বলছে যে that he would spend 100 years praising her lustrous eyes and gazing at her forehead. He would spend 200 years looking at her ample breast and 3000 years looking at rest parts of her beautiful body. All these are in hyperbolic mood, indicating its sheer improbability. তাহলে এই ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। The poem's second stanza has many images of dust, ashes, worms, graves, winged chariot, deserts of vast eternity. হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার ইমেজারির এক্সাম্পল। টাইম ইজ পার্সনিফাইড ইন দ্য পোয়েম, কবিতায় সময়কে পার্সনিফাইড করা হয়েছে। ভেজিটেবল লাভ, অ্যামোরাস বার্ডস of prey are examples of metaphor. Vegetable love, metaphor example. Amorous birds of prey, it is metaphor example. In the last stanza, in the expression iron gates of life, iron gates of life, এটা মানে কাকে বোঝাচ্ছে? iron gates of life, এই এক্সপ্রেশনে, in the expression iron gates of life, the phrase gates of life alludes to the vagina as the organ of childbirth. The use of the verb tear, T-E-A-R, tear, এই tear ভার্বটার ব্যবহার in the line and tear our pleasures with rough step implies the loss of the poet's mistress, purity and virginity. তাহলে এই হচ্ছে তোমার ইউজ অফ পোয়েটিক্যাল ডিভাইসেস। তাহলে এইভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা দেখতে পাচ্ছি। এটা ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখবে তোমরা, তাহলে কবিতাটা বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।